আজকে ক্লাস 12 যে চ্যাপ্টারটা আমরা পড়াচ্ছিলাম আলোর ব্যতিচার ইন্টারফারেন্স লাইট তারই শেষ অংশটুকু আমরা করাবো। তো আগের দিনকে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট পড়িয়েছিলাম এবং সেখান থেকে ফ্রিঞ্জ উইথের কনসেপ্ট নিয়ে এসেছিলাম। সেটা তোমরা দেখেছো ফ্রিঞ্জ উইথের কনসেপ্টটা যে বিটা ইকুয়াল টু ডি ল্যামডা বাই 2d, সেই ছবিটাই এখন আঁকা হয়েছে। কিন্তু এখানে যেটা করা হয়েছে সেটা একটুখানি বলি তোমাদেরকে। সেটা হয়েছে যে আমি হেডিংটা পরে বলছি, হেডিংটা অনেকটা বড়, আমি আগে জিনিসটা বোঝাই তারপরে বলছি। যে এইখানে দুটো স্লিট ছিল S1 এবং S2, সেখান থেকে মোনোক্রোমেটিক রে গিয়ে মিট করছিল হচ্ছে পিতে, এবং পিতে ইন্টারফারেন্স হচ্ছিল এবং তার ফলে একটা ফ্রিঞ্জ পাচ্ছিলাম। ওটাকে আমরা বলেছিলাম হচ্ছে সেন্ট্রাল ফ্রিঞ্জ, মানে কেন্দ্রীয় সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ বা কেন্দ্রীয় উজ্জ্বল পটি। এবং এই ও থেকে পি এর যে ডিস্টেন্সটা ছিল সেটা হচ্ছে xn ধরে নেওয়া হয়েছিল, এরকম ধরে নেওয়া হয়েছিল। এবার কি হচ্ছে যে এই যে ইন্টারফেয়ারিং দুটো ওয়েভ আছে, একটা হচ্ছে S1p একটা হচ্ছে S2p, এদের যে কোনো একটার গতিপথে ওপর আমি কি করলাম, একটা পাতলা ট্রান্সপারেন্ট শীটকে রাখলাম, শীট মানে পাতলা ট্রান্সপারেন্ট শীটকে রাখলাম যার মধ্যে আলো যেতে পারবে, ঠিক আছে, এবং তার থিকনেস ধরেছি হচ্ছে টি। এতে করে দেখা যায় যে প্রশ্নটা এরকম থাকবে যে এই তাহলে ট্রান্সপারেন্ট শীটের জন্য এই যে ইন্টারফারেন্স প্যাটার্নটা তৈরি হবে, তাহলে এই শীটটার ইন্ট্রোডাকশনের জন্য কি ফ্রিঞ্জের উইডথটা চেঞ্জ হয়ে যাবে? অর্থাৎ যে ফর্মুলা আমরা পেয়েছিলাম যে বিটা ইকুয়াল টু ডি ল্যামডা বাই 2d, তার উইডথটা কি চেঞ্জ হয়ে যাবে? সেটা আমরা দেখবো। বেশ, দেখো আমি কিছু জিনিস লিখেছি, হেডিংটা তোমাদের পরে কিন্তু লাস্টে বুঝিয়ে দেবো, এখন হেডিং আসছি না, আমি এই জিনিসটা আগে বোঝাই। সেটা হচ্ছে ক্যাপিটাল ডি। ক্যাপিটাল ডিটা হচ্ছে সেপারেশন বিটুইন দ্য স্লিটস এন্ড দ্য স্ক্রিন, অর্থাৎ এই যে রেখা ছিদ্র, এই রেখা ছিদ্র থেকে পর্দার যে দূরত্ব সেটা হচ্ছে তোমার ক্যাপিটাল ডি। 2d ইজ দ্য সেপারেশন বিটুইন দ্য স্লিটস, মানে এই যে দুটো স্লিট S1 এবং S2 এদের মধ্যে ডিসটেন্সটা হচ্ছে 2d। মিড পয়েন্টটাকে যদি ভাগ করি, এটা হচ্ছে d, এটা হচ্ছে d, মানে S1 ও হচ্ছে d আর ও S2 হচ্ছে d। হলো, ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ অফ দি লাইট, মানে যে লাইটটাকে আমরা ইউজ করি তার ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা। আর টিটা, স্মল টিটা হচ্ছে থিকনেস অফ দ্য শীট, মানে যে শীটটাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, যে ট্রান্সপারেন্ট শীট বা পাতলা স্বচ্ছ পাতকে ইউজ করেছে, ইন্ট্রোডিউস করা হয়েছে, তার থিকনেসটা হচ্ছে মানে বেজ হচ্ছে স্মল টি। এটা খুবই ছোট বেজ বাট তবুও নেওয়া হচ্ছে এটা। আর মিউটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মেটেরিয়াল অফ দ্য শীট, মানে এই যে ট্রান্সপারেন্ট শীটটা যে উপাদান দিয়ে তৈরি তার প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ। বেশ, এবারে দেখো যে একটা লাইন লেখা আছে যে দ্য অপটিক্যাল পাথ কভার্ড বাই দ্য রে S1p, অর্থাৎ S1p টা S1 থেকে p তে যেতে যে আলোকীয় পথ অতিক্রম করেছে সেটা কত। দেখো এই S1 থেকে p পুরোটা কিন্তু এয়ার এ যায়নি, মাঝখানে একটা অংশ বাদ আছে, সেটা কত, এই টি থিকনেসটা বাদ আছে, তাহলে এই টি থিকনেসটা বাদ দিয়ে বাকি পাথটাও এয়ারে গেছে। তাহলে দেখো সেই জন্য লেখা হচ্ছে S1p মাইনাস টি, এই অংশটুকু গেছে এয়ারে, ইন্টু 1। ইন্টু 1 কেন? 1 হচ্ছে বাতাসের মিউ, অর্থাৎ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার, ওর ভ্যালুটা হচ্ছে 1। তাহলে এই জন্য S1p মাইনাস টি ইন্টু 1 প্লাস, তাহলে এই যে অংশটা বাদ চলে গেল, এটা কি বাদ থাকবে? তা তো নয়, এই যে S1p থেকে টিটাকে বাদ দেওয়া হয়েছে, এই অংশটা এয়ারে গেছে, তাহলে রোজটা যদি পুরোটা কনসিডার করতে, তাহলে বাকি পার্ট যেটা বাদ দিলাম সেটা কার মধ্যে দিয়ে গেছে? সেটা হচ্ছে এই শীটের মধ্যে দিয়ে গেছে, এবং এই শীটের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি মিউ হয়ে থাকে, তাহলে বাকি পার্টটা হচ্ছে হলো প্লাস মিউ ইন্টু টি। বুঝে গেল যে এই পার্টটা হচ্ছে প্রথমের পার্টটা এয়ারের জন্য, ইন্টু 1, 1 মানে হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার, ওই জন্য 1। আর এই পার্টটা হচ্ছে পি গেছে থ্রু দ্য শীট, শীটের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে মিউ, ওই জন্য মিউ মাল্টিপ্লাই করা হয়েছে। ঠিক আছে, এবার ব্র্যাকেটটা ওপেন করলে আসবে হচ্ছে S1p প্লাস মিউ মাইনাস 1 ইন্টু টি। হলো, সেকেন্ডটার ক্ষেত্রে যে দ্য অপটিক্যাল পাথ কভার্ড বাই দ্য রে S2p, এটা কিন্তু পুরোটাই গেছে এয়ারে, ওই জন্য এটা S2p হয়েছে, এটা কোনো চেঞ্জ হয়নি। এবার ছবিতে পরিষ্কার দেখতে পাচ্ছ যে S1p আর S2p কিন্তু দুটোর সেম লেন্থ নয়, লেন্থের ডিফারেন্স আছে। তাহলে এই পাথ ডিফারেন্সটা কত? দেখো লেখা আছে দ্য পাথ ডিফারেন্স বিটুইন দ্য ইন্টারফেয়ারিং রেস, সেটা হচ্ছে কত, ডেল্টা ইজ ইকুয়ালস টু হচ্ছে S2p মাইনাস S1p মাইনাস মিউ মাইনাস 1t। ঠিক আছে, মানে কিছুই না, এইটার থেকে S2p থেকে S1p প্লাস মিউ মাইনাস 1t টা মাইনাস করে দেওয়া হয়েছে, তাতে করে আমি এই জিনিসটা পেয়েছি। এবার এই S2p মাইনাস S1p কে আগের দিনকে আমরা লিখেছিলাম
সেটা হচ্ছে 2xd বাই ল্যামডা, যেখানে ভুল বললাম, 2xd বাই ক্যাপিটাল ডি, 2xd বাই ক্যাপিটাল ডি। তো আমি আবারও বলছি, যেখানে x মানে হচ্ছে, এখানে x এর জায়গায় xn দেবো, অ্যাকচুয়ালি x মানে হচ্ছে ও থেকে p এর ডিসটেন্স। 2dটা কি আগেই বলে দিয়েছি, যে স্লিটের মধ্যে সেপারেশন, আর ক্যাপিটাল ডিটা হচ্ছে স্লিট আর স্কিনের মধ্যে সেপারেশন। এটা কোত্থেকে এলো, এটা আগেরটার মধ্যে দেখলেই তুমি খুঁজে পেয়ে যাবে, আগের ভিডিওটা, যে ডেল্টা মানে হচ্ছে এই যে s2p মাইনাস s1p হয় 2xd মাইনাস বাই d। হলো, এইটুকু বোঝা গেছে? বেশ, এইবারে দেখো, আমরা আগের দিনকে বলেছিলাম যে ফ্রিঞ্জ উইথ বের করতে গেলে কি করতে হয়, যে ধরো একটা ডার্ক ফ্রিঞ্জে যদি উইথ বের করতে চাই, তাহলে ডার্ক ফ্রিঞ্জের পরে ব্রাইট ফ্রিঞ্জ আর আগের ব্রাইট ফ্রিঞ্জের দুটোকে মাইনাস করে দিলেই তোমার ওই মাঝখানে ফ্রিঞ্জের উইথটা বেরিয়ে আসবে। তাহলে দেখো, আমরা এটা মুছে দিচ্ছি এবারে। দেখো এখান থেকে কি পাচ্ছি, এই এখানে মুছে দিলাম আমি। বেশ, তাহলে আমরা কি পেয়েছিলাম একবার লিখি। আমরা পেয়েছিলাম ডেল্টা ইজ ইকুয়ালস টু পেয়েছিলাম 2xd বাই ক্যাপিটাল ডি মাইনাস মিউ মাইনাস 1 ইনটু টি, এটা পেয়েছিলাম। ফর nth ব্রাইট ফ্রিঞ্জ ডেল্টার ভ্যালু হয়, তোমরা জানো n ল্যামডা, তোমরা জানো এটা ডেল্টার ভ্যালু হয় n ল্যামডা। তাহলে 2xnd by capital D minus mu minus 1 into t equals to হচ্ছে n lambda। তাহলে xn মানে কত হচ্ছে, এটা হচ্ছে তোমার d by 2d into n lambda plus mu minus 1 into t। হলো, সিমিলারলি আচ্ছা এবার একটা জিনিস দেখো, খুব মন দিয়ে একটা জিনিস দেখবে, n এর জায়গাতে যদি আমি 0 বসিয়ে দিই, আমি পাবো হচ্ছে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জটা। আর n এর জায়গায় যদি আমি 1 বসাই, তাহলে আমি প্রথম মানে ব্রাইট ফ্রিঞ্জটা পাবো, সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জের ঠিক পরে যেটা সেটা বসাবো। তা আমরা এভাবেও করতে পারি, অথবা আমরা n আর n প্লাস 1 ধরেও করতে পারি। আমরা সেটাই করব, যে ফর n প্লাস 1th ব্রাইট ফ্রিঞ্জ x of n plus 1, এটাকে লিখবো হচ্ছে d by 2d into n plus 1 lambda plus mu minus 1 into t। হলো, তাহলে এবার যদি আমি এটাকে মাইনাস করে দিই, therefore width of nth dark fringe, দেখে নাও, width of nth dark fringe beta is equals to x of n plus 1 minus xn। ঠিক আছে, এটা যদি আমি করি, তাহলে বিটা ইজ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে আমার, দেখো সব কিছু কেটে যাবে, ঠিক আছে, সমস্ত কিছু কেটে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি, d বাই 2d n প্লাস 1 ল্যামডা প্লাস মিউ মাইনাস 1 t মাইনাস n ল্যামডা মাইনাস মিউ মাইনাস 1 t, বিটা ইকুয়াল টু আসবে d ল্যামডা বাই 2d, বিটা ইকুয়াল টু আসবে হচ্ছে d ল্যামডা বাই 2d। ঠিক আছে, বিটা ইকুয়াল টু আসবে হচ্ছে d ল্যামডা বাই 2d। অর্থাৎ ফ্রিঞ্জের উইথের আমার কোনো চেঞ্জ হবে না, ফ্রিঞ্জের উইথ আমার যা ছিল তাই থাকবে। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা কিন্তু প্রশ্নে আসে, যে তাহলে এই যে পাথটা ইন্ট্রোডিউস করানো হলো, এই ইন্ট্রোডিউস করানোর জন্য তাহলে ফ্রিঞ্জের উইথের কি কোনো চেঞ্জ হবে? পরিষ্কার অঙ্ক দিয়ে প্রমাণ করে দিলাম যে না, ফ্রিঞ্জের উইথের কোনো চেঞ্জ হচ্ছে না, ফ্রিঞ্জ উইথ রিমেন্স কনস্ট্যান্ট। তাহলে কি ঘটবে? এইবারে আসি হেডিংটাতে। ঠিক আছে, এইবারে আসি আমি হেডিংটাতে, যে কি ঘটবে, ফ্রিঞ্জ উইথ কি চেঞ্জ হবে কি হবে না, সেটা উত্তর আমরা পেয়ে গেলাম, যে না ফ্রিঞ্জ উইথ চেঞ্জ হচ্ছে না, ফ্রিঞ্জ উইথ সেমই আছে। তাহলে কি ঘটবে সেই জন্য এবার হেডিংটাতে আসতে হবে। কি লেখা আছে দেখো, displacement of the central fringe due to a thin sheet introducing along the direction of one of the interfering wave। এর মানে হচ্ছে ব্যতিচার সৃষ্টিকারী আলোক তরঙ্গ দুটোর যে কোনো একটার গতিপথে
একটা পাতলা পাতে প্রবেশের জন্য কেন্দ্রীয় উজ্জ্বল পটি সরল, অর্থাৎ এই এখানে যখন লাইটটা পাস করবে না তখন যেহেতু মিডিয়ামের চেঞ্জ হবে, হ্যাঁ এয়ার থেকে একটা অন্য মিডিয়াম, সেখান থেকে আবার এয়ার, এই মিডিয়াম চেঞ্জ হওয়ার জন্য লাইটে রিফ্র্যাকশন হবে, এবং রিফ্র্যাকশনের জন্য কি হবে, লাইটটা উপরের দিকে সামান্য বেঁকে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, এবং তার ফলে নর্মাল অবস্থায় যে পয়েন্টে ফ্রিঞ্জটা আমার পাওয়ার কথা ছিল এখন সেই পয়েন্টে আমি ফ্রিঞ্জটা পাবো না। ফ্রিঞ্জ উইথটা সেম থাকবে কিন্তু ওই পয়েন্ট লোকেশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, স্লাইটলি ডিসপ্লেসড হয়ে যাবে, সরে যাবে, সরণ ঘটবে, ঠিক আছে? সেইটাই হচ্ছে এই ঘটনাটাই ঘটবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কতটা সরবে, তার একটা ফর্মুলা আছে, সেটা দেখানো যায় এইভাবে যে মনে করো যদি সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জটা, আমি লিখছি এই জিনিসটাকে এইভাবে, বলছে if the central bright fringe, if the central bright fringe is shifted to mth bright fringe, মানে যদি সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জটা অর্থাৎ কেন্দ্রীয় ঝালর পটিটা এম তম ব্রাইট ফ্রিঞ্জে শিফট করে যায়, এম এখানে ধরো 3 সাপোজ, অর্থাৎ সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জটা এখন 3 নম্বর ব্রাইট ফ্রিঞ্জের জায়গায় শিফট করে গেছে, তাহলে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে মিউ মাইনাস 1 টি ইকুয়ালস টু এম ল্যামডা। এই ফর্মুলাটা ইউজ করা হয়, মিউ মাইনাস 1 টি ইকুয়াল টু এম ল্যামডা। সেখান থেকে আমি ল্যামডা এম এর ভ্যালুটা যদি জানি, মানে এখানে যে কোনো একটা আননোন থাকবে বাকি সব জানবো, মানে হয় আমরা ল্যামডা জানবো, টি জানবো, মিউ জানবো, সেখান থেকে এম বের করতে হবে, অথবা এম দিয়ে দেবে, মিউ দিয়ে দেবে, ল্যামডা দিয়ে সেখান থেকে টি বের করতে হবে, যে কোনো একটা আমি আমার আননোন থাকবে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এই ফর্মুলাটা মাথায় রাখবে। তাহলে এখান থেকে দুটো মেইন ব্যাপার আসে। এক নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই পাথকে ইন্ট্রোডিউস করার ফলে ফ্রিঞ্জুইতে কোনো চেঞ্জ হচ্ছে কিনা, তো আনসারটা হচ্ছে না, হচ্ছে না, সব ম্যাথমেটিক্যালি দেখানো যায়, দেখিয়ে দিলাম। নেক্সট প্রশ্ন আছে তাহলে কি হচ্ছে, সেখান থেকে কিন্তু নিউমেরিক্যাল দেয়, এবং সেক্ষেত্রে এই ফর্মুলাটা আমার কাজে লাগবে। ওকে, দেখে নাও, ঠিক আছে? নেক্সট যেটা আমরা আসবো, এই উপরে হেডিংটাকে আমি আর মুছছি না, হেডিংটা যা ছিল থাক, এই ছবিটাকে মুছে দিচ্ছি, মানে আগের ছবিটাতে আবার ফিরে আসছি, আগের ছবিটাতে ফিরে আসছি। আমরা লিনিয়ার উইথ দেখেছিলাম, লিনিয়ার উইথ অর্থাৎ ফ্রিঞ্জ উইথকে আমরা এরকম ভাবে লিখেছিলাম, বিটা ইকুয়ালস টু, মনে করে দেখো, ডি ল্যামডা বাই 2d, এটা এসেছিল। ওকে, এবং এখান থেকে কিছু প্রশ্ন আমরা দিনকে ডিসকাস করে দিয়েছিলাম যে জলের মধ্যে ডোবালে কি হবে, ম্যাক্সিমাম ফ্রিঞ্জ কখন পাবো, মিনিমাম ফ্রিঞ্জ কখন পাবো, মিনিমাম ফ্রিঞ্জ কখন পাবো, সমস্ত ডিসকাস করে দেওয়া ছিল। এইগুলো কিন্তু ভালো করে করবে, হোয়াইট লাইটকে ইন্ট্রোডিউস করলে কি হবে এগুলো কিন্তু বলা ছিল, ভালো করে জিনিসগুলো দেখার দরকার আছে, দেখবে ভালো করে। এবার যেটা আমরা করবো সেটা হচ্ছে অ্যাঙ্গুলার উইথ, অ্যাঙ্গুলার উইথ মানে হচ্ছে কৌণিক বেধ। অ্যাঙ্গুলার উইথ মানে হচ্ছে যে তোমার ধরো যেটা আমরা বের করি সেটা হচ্ছে যে সেন্ট্রাল, এই যে পি পয়েন্ট ধরো ফ্রিঞ্জটা তৈরি হলো, এই সেন্ট্রাল ফ্রিঞ্জ থেকে ডিসটেন্সটাকে আমরা নেবো, ঠিক আছে? মনে করো এই সেন্ট্রাল, এখানে ধরো পি পয়েন্টে সেন্ট্রাল ফ্রিঞ্জ তো এটা, ও ড্যাশ পয়েন্ট ধরো, সেন্ট্রাল ফ্রিঞ্জ থেকে এক্স এন ডিস্টেন্সে পি পয়েন্টে একখানা ফ্রিঞ্জ তৈরি হয়েছে, ধরো এনএফ ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হয়েছে, তাহলে সেটা মনে করো এখানে একটা অ্যাঙ্গেল করলো হচ্ছে থিটা এন, এই থিটা এন অ্যাঙ্গেলটা করেছে, এই থিটা এনটাই হচ্ছে অ্যাঙ্গুলার উইথ। তাহলে এই থিটা এন কে লেখা যায়, কি লেখা যাবে, সেটা হচ্ছে এক্স এন বাই ক্যাপিটাল ডি। কি করে লেখা যায় বলি, কিছুই না, বিষয়টা হচ্ছে লম্ব বাই ভূমি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি করেছে, এই ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে ও ড্যাশ
PO O ড্যাশ PO এক্ষেত্রে পারপেন্ডিকুলারটা হচ্ছে তোমার xn আর ভূমিটা হচ্ছে তোমার d। পারপেন্ডিকুলারটা তোমার xn, ভূমিটা হচ্ছে তোমার d। tan থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস মানে xn বাই d। এখন বলছে ট্যানটা কোথায় গেল? কিছুই না, থিটার মান যদি খুব স্মল হয় তাহলে ট্যান থিটাকে থিটা দিয়ে লেখা যায়, রিপ্রেজেন্ট করা যায়, সেটাই করেছি। ঠিক আছে, এবার দেখো এই xn মানে আমরা কি পেয়েছি। আমরা একটা জিনিস পেয়েছিলাম, মনে করে দেখো, সেটা হচ্ছে আমরা সাইডে লিখছি 2xnd ইকুয়াল টু ছিল n ল্যামডা। তাহলে xn মানে আমি কি পেয়েছি? xn মানে হচ্ছে তোমার n ক্যাপিটাল D ল্যামডা বাই 2d। যদি সেই ভ্যালুটা এখানে বসিয়ে দিই তাহলে থিটা n ইকুয়ালস টু হচ্ছে n ক্যাপিটাল D ল্যামডা বাই 2d, নিচে একখানা d ছিল, তাহলে থিটা n ইকুয়াল টু হয়ে গেল তোমার n ল্যামডা বাই 2d, dd কেটে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ফর nth ব্রাইট ফ্রিঞ্জ, ফর nth ব্রাইট ফ্রিঞ্জ। তাহলে ফর n প্লাস 1th ব্রাইট ফ্রিঞ্জের জন্য কত হবে? থিটা অফ n প্লাস 1 ইকুয়ালস টু হবে হচ্ছে n টা n প্লাস 1 দিয়ে রিপ্লেসড হয়ে যাবে। তাহলে দেয়ারফর অ্যাঙ্গুলার উইথ এটাকে থিটা দিয়ে যদি আমি রিপ্লেস করি, থিটা অফ n প্লাস 1 মাইনাস থিটা n করলে দেখো এটা আসবে তোমার ল্যামডা বাই 2d। এটা আসবে হচ্ছে ল্যামডা বাই 2d, n কেটে যাবে, এটা আসবে হচ্ছে ল্যামডা বাই 2d। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাঙ্গুলার উইথের ফর্মুলা, মানে কৌণিক বেধ। অ্যাঙ্গুলার উইথ মানে হচ্ছে কৌণিক বেধ। ঠিক আছে, ভালো করে এটা দেখে নাও। এগুলো ছোট 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 জিনিসপত্র, এখান থেকে ছোট 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 প্রশ্ন আসে। ঠিক আছে, দেখে নাও এটা। ওকে, নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে, দেখো লেখা আছে ইন্টেন্সিটি অফ রেজাল্টেড ওয়েভ। এটা মানে হচ্ছে যে দুটো তরঙ্গ আছে, আলোক তরঙ্গ, তাদের উপরিপাতের ফলে মানে সুপারপজিশনের ফলে কি হচ্ছে না ইন্টারফারেন্স তৈরি হচ্ছে, এবং ইন্টারফারেন্স ঘটছে, এবং যখনই এই দুটো তরঙ্গ এসে পড়ছে একে উপরের উপর তখন একটা রেজাল্টেড ওয়েভ পাওয়া যায়, মানে লব্ধি তরঙ্গ। তো তার ইন্টেন্সিটিটা কি হবে সেটা আমরা বের করব। তো আমরা এখানে দুটো ওয়েভ কনসিডার করেছি, দুটো ইন্টারফেরিং ওয়েভ। একটা হচ্ছে y1 ইকুয়াল টু a1 sin ওমেগা t আর y2 ইকুয়াল টু a2 sin ওমেগা t প্লাস 5, যেটা ফাইটা হচ্ছে ওদের মধ্যে ফেজ অ্যাঙ্গেল। দেখো এদের কিন্তু অ্যামপ্লিটিউড দুটো ডিফারেন্ট আছে, একটা a1 একটা a2। তাহলে ইকুয়েশন অফ দি রেজাল্টেন্ট ওয়েভ মানে লব্ধি তরঙ্গের সমীকরণটা কি হবে, জাস্ট দুটোকে যোগ করতে হবে। করেছি a1 sin ওমেগা t প্লাস a2, এইটাকে ফর্মুলা ফেলে দিয়েছি sin ওমেগা t cos phi প্লাস cos ওমেগা t sin phi। পরের লাইনে কি করেছি, এই sin ওমেগা t ব্র্যাকেটটা ওপেন করে কমন নিয়েছি। তাহলে কমন নিতে যেটা হবে সেটা হচ্ছে a1 প্লাস a2 cos phi, এই যে এখান থেকে a2 cos phi টা আসবে, sin ওমেগা t প্লাস a2 sin phi cos ওমেগা t হলো। এবার আমাকে এটাকে না ফরম্যাটে আনতে হবে, আমার অরিজিনাল যে ফরম্যাট সেটাতে আনতে হবে। তার জন্য উপায়টা হচ্ছে যে এই যে সাইনের কোএফিসিয়েন্ট, যেটা কোএফিসিয়েন্ট মানে হচ্ছে সহগ, অর্থাৎ a1 প্লাস a2 cos phi, এটাকে আমি cos দিয়ে রিপ্লেস করব। আর এই cos এর যে কোএফিসিয়েন্ট রয়েছে দ্যাট ইজ a2 sin phi, এটাকে আমরা sin দিয়ে রিপ্লেস করব। ঠিক আছে, দেখো সেটাই করেছি যে লেট এই a1 প্লাস a2 cos phi ইকুয়াল টু ধরেছি ক্যাপিটাল A cos থিটা and a2 sin phi কে ধরেছি ক্যাপিটাল A sin থিটা। such as এরূপ যে আমি যদি এটাকে স্কোয়ারিং এর অ্যাডিং করি, অর্থাৎ বর্গ করে যোগ করি, আমি পাবো a ইকুয়াল টু রুট ওভার অফ a1 প্লাস a2 cos phi স্কোয়ার হোল স্কোয়ার প্লাস a2 স্কোয়ার sin স্কোয়ার phi। এবার আমি যদি এটাকে স্কোয়ার করে দিই, মানে ব্র্যাকেটটা ওপেন করে যদি স্কোয়ার করি, তুমি দেখো এই যে a2 স্কোয়ার cos স্কোয়ার phi আর a2 স্কোয়ার sin স্কোয়ার phi এই দুটো যোগ হয়ে গিয়ে শুধু a2 স্কোয়ার থাকবে, তাহলে sin স্কোয়ার phi প্লাস cos স্কোয়ার phi 1 হয়ে যাবে। তাহলে পুরো থাকছে অ্যাকচুয়ালি
a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos phi। এটা হচ্ছে অ্যামপ্লিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ওয়েভ। এই যে জিনিসটা পেলাম আমি লিখবো পরে পার্টে, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ওয়েভ, দ্যাট ইজ a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos phi আন্ডার রুট। ঠিক আছে, সেই ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে দিই, বসালে কমন নিলে যেটা আসবে সেটা হচ্ছে এই ক্যাপিটাল এই y ইকুয়াল টু ক্যাপিটাল A sin ওমেগা টি cos phi প্লাস cos ওমেগা টি sin phi। এটাকে কমন নিয়ে ফর্মুলাটা এটা আসবে সেটা হচ্ছে y ইকুয়াল টু ক্যাপিটাল A sin ওমেগা টি প্লাস থিটা। সরি, এটা ফাই না, এটা থিটা। তো এটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য রেজাল্টেন্ট ওয়েভ। তো আমাদের এইটুকু নিয়ে কোনো কাজ নেই, ইকুয়েশনটা নিয়ে আমাদের কোনো কাজ নেই, আমরা ইন্টেন্সিটি নিয়ে কাজ করব। তো ইন্টেন্সিটির সঙ্গে অ্যামপ্লিটিউডের সম্পর্ক আছে, এটা জেনে রাখবে যে ইন্টেন্সিটির সঙ্গে অ্যামপ্লিটিউডের সম্পর্ক আছে। কিরকম সম্পর্ক লিখছি, তার আগে আমি এই জায়গাটা আরেকবার লিখব। দেখো এই জায়গাটা আমরা আরেকবার লিখব, সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড of the resultant wave, capital A equal to root over of a1 square plus a2 square plus 2a1 a2 cos phi। যেটা বলছিলাম যে ইন্টেন্সিটির সঙ্গে অ্যামপ্লিটিউডের সম্পর্ক আছে, সেটা হচ্ছে যদি আইটা হয় ইন্টেন্সিটি অফ দ্য রেজাল্টেন্ট ওয়েভ, if I be the intensity of the resultant wave, তাহলে I কে লেখা যায় I প্রপোর্শনাল টু হচ্ছে a স্কয়ার, I প্রপোর্শনাল টু হচ্ছে a স্কয়ার। তাহলে যদি আমি এটাকে স্কয়ার করে দিই তাহলে a স্কয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos phi। এইটাকে লেখা যাবে I স্কয়ার ইকুয়ালস টু, সরি I স্কয়ার না I ইকুয়ালস টু I1 প্লাস I2 প্লাস 2 root over of I1 I2 cos phi। যেখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে শোনো, যেখানে তোমার এই আইটা, যেখানে আইটা হচ্ছে ইন্টেন্সিটি অফ দি রেজাল্টেন্ট ওয়েভ অর্থাৎ লব্ধি তরঙ্গের তোমার ইন্টেন্সিটি, ওয়্যার I1 এবং I2 হচ্ছে যে দুটো তরঙ্গ এসে ইন্টারফেয়ার করেছে অর্থাৎ উপরিপাতিত হয়েছে তাদের ইন্টেন্সিটি হচ্ছে I1 এবং I2। আর ফাইটা হচ্ছে ওই প্রথম যে দুটো ইকুয়েশন লিখেছিলাম Y1 আর Y2, অর্থাৎ যে তরঙ্গ দুটো ইন্টারফেয়ার করেছে তাদের মধ্যে ফেজ অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই। এবারে যেটা বলার ছিল সেটা হচ্ছে যে বাজারে যে সোর্সগুলো কিনতে পাওয়া যায়, লাইটের সোর্স যেমন হচ্ছে টর্চ বলো, মোমবাতি বলো, লেজার লাইট বলো, এগুলোকে যদি ঘর অন্ধকার করে আমি জ্বালাই, দেয়ালে ফেলি, তাহলে আমি যেখানে আলোটা ফেলবো সেখানে একটা আলোকিত অঞ্চল পাবো। কোনো রকম ওই ব্রাইট ডার্ক যে ফ্রিঞ্জের কনসেপ্টটা আসবে না, অর্থাৎ ইন্টারফারেন্স ঘটবে না। কেন ঘটবে না? কারণ তারা কোহারেন্ট সোর্স নয়, সুসংগত উৎস নয়। ইন্টারফারেন্স ঘটার জন্য এক ধরনের স্পেশাল টাইপ অফ লাইট সোর্সের প্রয়োজন, এন্ড দ্যাট টাইপ অফ লাইট সোর্স ইজ নোন অ্যাজ কোহারেন্ট সোর্স। কোহারেন্ট সোর্স মানে কোনটা? এই যে দেখছো ফেজ অ্যাঙ্গেলটা রয়েছে ফাই, এক্সকিউজ মি, এই যে দেখতে পাচ্ছ ফেজ অ্যাঙ্গেলটা রয়েছে ফাই, এই ফাইটা কিন্তু নর্মাল যেগুলো বাজারের সোর্স যেগুলো বললাম যে মোমবাতি বলো, টর্চ বলো, লেজার বলো, এই ফাইটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভ্যারি করে, পাল্টে যায়। এবার যদি আমি এটাকে অ্যাভারেজ করতে যাই দেখা যাবে এর ভ্যালু দেবে হচ্ছে জাস্ট I1 প্লাস I2, কারণ এই cos phi এর অ্যাভারেজ করলে আমি 0 পাবো, অর্থাৎ এই 2I1 রুট ওভার I1 I2 পার্টটা শূন্য হয়ে যাবে। কিন্তু এটা ব্যতিচারের শর্ত নয়, এটা ব্যতিচারের শর্ত নয়, ইন্টারফারেন্সের কন্ডিশন নয়। ইন্টারফারেন্সের কন্ডিশন হচ্ছে এটা। তার মানে বুঝে নিতে হবে যে ফাইটাকে পাল্টালে চলবে না, ফাইটাকে কনস্ট্যান্ট থাকতে হবে। তাহলে ফাইটা কি ছিল না, ফেজ ডিফারেন্স বিটুইন দ্য ইন্টারফেয়ারিং ওয়েভস, অর্থাৎ ব্যতিচার সৃষ্টিকারী তরঙ্গ দুটোর মধ্যে পথ পার্থক্য ছিল, সরি দশা পার্থক্য ছিল। সেই দশা পার্থক্যটাকে যদি কনস্ট্যান্ট রাখা যায় তাহলে সেক্ষেত্রে এর কোনো অ্যাভারেজ করার প্রয়োজন হবে না এবং ইন্টেন্সিটি প্যাটার্নটা সবসময়ের জন্য এটাই থাকবে।
বাজারে সোর্সগুলোর ক্ষেত্রে সেটা করা যায় না, সেজন্য সেগুলো কোয়ারেন্ট সোর্স নয় বা সুসংগত উৎস নয়। সুসংগত উৎস বা কোয়ারেন্ট সোর্স সেটাই হবে যার ক্ষেত্রে ব্যতিচার সৃষ্টিকারী তরঙ্গ দুটোর মধ্যে যে ইনিশিয়াল ফেজ ডিফারেন্স দ্যাট ইজ পাই, এটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে ভ্যারি করবে না। তাহলে সেটা হবে হচ্ছে ইন্টারফারেন্স প্রডিউস করতে পারবে, যার জন্যই এটাকে স্পেশাল টাইপস অফ সোর্স দিয়ে তৈরি করতে হয়। দেখে নিয়েছো? ওকে, লাস্ট একটা জিনিস বলে আমি শেষ করে দেবো। আমি এটা বুঝলাম, এই জায়গাটা জাস্ট মুছলাম। এখানে আমি আই লিখছি, আই ইকুয়াল টু তাহলে হচ্ছে এস এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার প্লাস টু এ ওয়ান এ টু কস ফাই। when phi equals to 0 degree মানে for constructive interference অর্থাৎ গঠনমূলক ব্যতিচারের জন্য, আরেকটু স্পেসিফিক্যালি বলতে গেলে ব্রাইট ফ্রিঞ্জের জন্য cos phi ভ্যালু 0, এটা পাবো a1 plus a2 whole square I max, and when that's phi equals to 180 degree, that is for destructive interference, cos 180 value হচ্ছে -1, I mean equal to হচ্ছে a1 minus a2 whole square. So এটাই হচ্ছে কন্ডিশন, এটা জাস্ট দেখে নাও, I max and I mean ওদের ইন্টারফারেন্স এখানেই শেষ হলো।